আসসালামু আলাইকুম। আমি নাফিস মাহমুদ। আজকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন, খনিজ লবণ শোষণ এবং জীবে পরিবহন সম্বন্ধে আলোচনা করব। অধ্যায়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। চলো আজকের ক্লাস শুরু করা যাক। ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছেদন। উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। সেই পানি এবং রস কাণ্ডের ভিতর দিয়ে উদ্ভিদ পাতায় পৌঁছে দেয়। আবার উদ্ভিদ দেহ থেকে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়। উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, অক্সিজেন গ্যাস ত্যাগ, দেহ থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ এবং ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন এবং দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেওয়া ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন এবং প্রস্বেদনের মাধ্যমে ঘটে থাকে। মানে উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন গ্যাস ত্যাগ করে, এগুলো ব্যাপনের সাথে সম্পর্কিত। পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা শোষণের সাথে সম্পর্কিত এবং ওই পানি এবং দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন করা পরিবহনের সাথে সম্পর্কিত এবং পানি বাষ্পাকারে বের করে দেওয়া প্রস্বেদনের সাথে সম্পর্কিত। চলো এই ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানা যাক। প্রথমেই ব্যাপন। আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল এবং গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন খুবই দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। তার মানে এখানে বলছে কি, যে মনে করো যে তোমার কাছে দুটি পাত্র আছে, একটা পাত্রে গ্যাস ভরা আছে, খুবই উচ্চ চাপে গ্যাস ভরা আছে এবং অপর পাত্রটা ফাঁকা। এখন তুমি যদি ওই দুইটা পাত্রের মধ্যে সংযোগ স্থাপন করো, তাহলে স্বাভাবিকভাবেই যে পাত্রে গ্যাস বেশি আছে ওই পাত্র থেকে গ্যাস কম, যে পাত্রে কম গ্যাস আছে সেই পাত্রের দিকে যেতে থাকবে। মানে গ্যাসের অণুগুলো বেশি ঘনত্বের পাত্র থেকে কম ঘনত্বের পাত্রে স্থানান্তর হতে থাকবে এবং স্থানান্তর হতে থাকবে ঠিক যতক্ষণ না পর্যন্ত দুটো পাত্রে অণুগুলোর গ্যাস অণুগুলোর ঘনত্ব সমান হয়। এই প্রক্রিয়াটাই মূলত ব্যাপন প্রক্রিয়া। ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এই প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। তো একটা গ্যাস এক স্থান থেকে অন্য স্থানে যাবে, তো অবশ্যই এখানে কোনো একটা প্রক্রিয়া কাজ করবে। এখানে তো এমনিতে তো একটা গ্যাসের অণু বা একটা পানির অণু এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হবে না। তো যে যে জিনিসটা এই সঞ্চালনের সাথে সম্পর্কিত সেটা হলো ব্যাপন চাপ। অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে ব্যাপন হওয়ার জন্য যে চাপ প্রয়োজন সেটাকে ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হয়। অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই ব্যাপন বন্ধ হয়ে যাবে। তার মানে দুটো পাত্রে যদি গ্যাসের ঘনত্ব যদি সমান হয়ে যায়, সমান সংখ্যক অণু যদি দুই দিকে থাকে, তো কোনোটাই কোনো দিকে যাবে না, তার মানে স্থির হয়ে যাবে, অর্থাৎ ব্যাপন বন্ধ হয়ে যাবে। এবার আমরা কয়েকটি পরীক্ষার মাধ্যমে ব্যাপনকে খুব সহজভাবে জানব। ব্যাপনের অনেক প্রমাণ আমাদের আশেপাশেই দেখা যায়। যেমন ঘরের সেন্ট, আমরা অনেকে সেন্ট ইউজ করি বা আতর ইউজ করি অনেকে। আবার অনেকে ধূপ জ্বালাইতে দেখবো, অনেকে ধূপ জ্বালায় বা আগরবাতি জ্বালায়। আগরবাতির সুবাস সারা ঘরে ছড়িয়ে পড়ে। এটি কিন্তু ব্যাপনের কারণে ঘটে। এটাও ব্যাপনের একটা উদাহরণ। ধূপের ধোঁয়া এবং সেন্টের অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় সম্পূর্ণ ঘরের কম ঘনত্ব সম্পন্ন স্থানে ছড়িয়ে পড়ে, তাই সমস্ত ঘর সুবাসে ভরে যায়। যেমন একটা সেন্টের যে বোতল, আমরা যে সেন্ট ইউজ করি, সেন্টের যে বোতল, এই সেন্টের বোতলের ভিতরে কিন্তু উচ্চ চাপে গ্যাস ভরা থাকে এবং আমাদের যে আশেপাশে এখানে কিন্তু গ্যাস আছে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস আছে, কিন্তু এগুলোর ঘনত্ব বা চাপ তুলনামূলক কম। তাই আমরা যদি কোনোভাবে যদি আমাদের সেন্টের বোতলটা ওপেন করে দিই, তাহলে সেখান থেকে যে সুগন্ধি যে গ্যাসটা আছে সেটা পুরো ঘরে ছড়িয়ে যাবে এবং সমস্ত ঘর সুবাসে ভরে যাবে। এটাই ব্যাপনের একটা উদাহরণ। এবার আমরা পানিতে পানিতে যে তুতের ব্যাপন হয়, তুতে কি এটা মনে করো যে একটা নীল আমরা যে অনেক জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে নীল ইউজ করি, ওইটাকে তোমরা তুতে হিসেবে ধরতে পারো। যেমন আমরা একটা বালতির পানিতে যদি আমরা বালতিতে যদি কতটুকু পানি নেই এবং তার মধ্যে যদি একটু নীল দেই, যে এখানে নীল দিছি, বা
তখন দেখা যাবে যে নীলটা প্রথমে একটা জায়গায় থাকবে, ওইটা ধীরে ধীরে আমরা যদি ওটাকে নাও গোলাই, ওটা দেখবো ধীরে 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 পুরো পানিতে ছড়িয়ে যাবে এবং পুরো পানিটা নীল রঙের হয়ে যাবে। তো এটাও একটা ব্যাপনের প্রক্রিয়া বা এটা ব্যাপনের একটা পরীক্ষণ। এবার দেখা যাক ব্যাপনের গুরুত্ব। ব্যাপনের গুরুত্ব এটা কিন্তু তোমাদের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন যে ত্যাগ করে সেটি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। আমরা যে শ্বাস নিই, শ্বাস নেওয়ার সময় আমরা ফুসফুসের মাধ্যমে শ্বাস নিয়ে আমাদের অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। কিন্তু এই অক্সিজেনটা আবার রক্তের মাধ্যমে বিভিন্ন কোষের কাছে পৌঁছায় এবং তখন ওই কোষের ব্যাপন প্রক্রিয়া, কোষের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটা বের হয়ে রক্তে প্রবেশ করে এবং রক্তের ভিতরে যে অক্সিজেনটা থাকে সেই অক্সিজেনটা কোষের ভিতর পৌঁছে দেয়। তার মানে এক্ষেত্রে ব্যাপনের প্রভাব কিন্তু বা ব্যাপনের যে গুরুত্ব সেটা কিন্তু খুবই বেশি। আবার উদ্ভিদ দেহ শোষিত পানি বাষ্প আকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। তার মানে প্রস্বেদন এটাও কিন্তু একটা ব্যাপন প্রক্রিয়ার মধ্যে পড়ে। যেমন উদ্ভিদের যখন অতিরিক্ত পানি হয়ে যায় উদ্ভিদের দেহে, তখন সেই অতিরিক্ত পানি তারা প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন এবং লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এবার অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয় ধারণা থাকা দরকার তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা। এক্ষেত্রে আমাদের পর্দার বৈশিষ্ট্য জানতে হবে। পর্দাকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যেমন অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা এবং অর্ধভেদ্য পর্দা। ক্ষেত্রে অভেদ্য পর্দা কি? যেটার ভিতর দিয়ে কোনো কিছু পাস করতে পারে না। ভেদ্য পর্দা যেটার ভিতর দিয়ে কোনো কিছু যেতে পারে আবার আসতে পারে, এবং অর্ধভেদ্য পর্দা, এইটা খুব ইন্টারেস্টিং। অর্ধভেদ্য পর্দা দিয়ে একটি জিনিস ভিতরে যেতে পারবে কিন্তু সেখান থেকে বের হতে পারবে না। অভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না, যেখানে কোনো প্রকার বা দ্রব কোনো প্রকার অণু চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে। যেমন পলিথিন, কিউটিনযুক্ত কোষ প্রাচীর ইত্যাদি হলো অভেদ্য পর্দার উদাহরণ। ভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রব উভয় অণু চলাচল করতে পারে, এক্ষেত্রে কোনো বাধাপ্রাপ্ত হয় না, তাকে ভেদ্য পর্দা বলে। যেমন কোষ প্রাচীরের যে পর্দা সেটা হলো ভেদ্য পর্দা। এবার অর্ধভেদ্য পর্দা যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু, উদ্ভিদের ক্ষেত্রে যেমন পানি, চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না, তাকে অর্ধভেদ্য পর্দা বলে। দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না। আবার বলছি, দ্রাবক অণু পানি চলাচল করতে পারবে কিন্তু দ্রব অণু যেমন শর্করা সেটা ভিতর থেকে বাইরে বের হতে পারবে না, সেটা হলো অর্ধভেদ্য পর্দা। যেমন কোষ পর্দা, ডিমের খোসার ভিতরের পর্দা, মাছের পটকার যে আছে, মাছের যে আমরা পটকা একটা গোল বালিশের মতন দেখি ওটাকে মাছের পটকা বলে, মাছের পটকার পর্দা, জীবজন্তুর পিত্তথলি আছে পিত্তথলির পর্দা ইত্যাদি হলো অর্ধভেদ্য পর্দার উদাহরণ। এখানে একটা কিশমিশের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। যেমন একটা কিশমিশ তো আমরা যখন সাধারণভাবে দোকান থেকে কিনি তখন সেটা শুকনো অবস্থায় থাকে, একেবারে চিমা দেওয়া অবস্থায় থাকে। ওইটাকে যদি আমরা একটা পানির মধ্যে ছাড়ি দেখা যাবে যে কিশমিশটা ফুলে একেবারে বড় গোল হয়ে যায়। এটা কেন হয়? কারণ কিশমিশের ভিতরে শর্করার গাঢ় একটি পাতলা পর্দা দ্বারা পৃথক হয়ে থাকে। কিশমিশের ভিতরে শর্করার একটা গাঢ় পর্দা থাকে যেটা দিয়ে কিশমিশ এবং বাইরের অংশটা পৃথক হয়ে থাকে। ফলে শুধু পানির অণু কিশমিশের অভ্যন্তরে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করেছে, কিন্তু শর্করার অণু এই রকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না। এই ধরনের পর্দাকে অর্ধভেদ্য পর্দা বলে। অর্থাৎ এখানে কিশমিশের ভিতর পানি প্রবেশ করতে পারছে কিন্তু ভেতর থেকে শর্করার অণু এই পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না, যার ফলে ভেতরের পানিও বাইরে বের হতে পারছে না এবং এটা স্পিস হয়ে যায় এবং মোটা হয়ে যায়। যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। অভিস্রবণের ইংরেজি টার্ম হলো অসমোসিস।
অভিস্রবণের গুরুত্ব। জীবকোষের কোষ আবরণ বা প্লাজমা পর্দা অর্ধবেদ্য পর্দা হিসাবে কাজ করে। জীবকোষের কোষ আবরণ বা প্লাজমা পর্দা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে। প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূলরোমের মাধ্যমে প্রবেশ করে বাইরে আসে। কোষস্থিত পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত হয়। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিস্রবণ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়ায় উদ্ভিদ কোষের রস স্ফীতি ঘটে। এটিকে কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে, ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে সাহায্য করে। তাছাড়া অভিস্রবণের মাধ্যমেই প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে। তার মানে অভিস্রবণ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ প্রাণী এবং মানবদেহের জন্য। একটা পরীক্ষণ, এটা প্রয়োজন নাই। উদ্ভিদের পানি এবং খনিজ লবণ শোষণ। উদ্ভিদ মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলা যেতে পারে। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলরোমের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে। এখানে যে মূলরোম অঞ্চল আছে, এই যে মূলরোম অঞ্চলটা, এইটার মাধ্যমে উদ্ভিদ সরাসরিভাবে পানি শোষণ করে। যেমন এই মূলরোমের চারপাশে যে কৌশিক পানি থাকে, এই সব জায়গায় যে কৌশিক পানি থাকে এবং এই ফাঁকা স্থানও থাকে এবং এই মাটির কণা, কিন্তু এই মাটির কণার মধ্যকার যে কৌশিক পানি রয়েছে, এই কৌশিক পানি উদ্ভিদ মূলরোমের মাধ্যমে সরাসরি শোষণ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহ দিয়ে পানি শোষণ করে। যেমন আমরা কচুরিপানা দেখি, কচুরিপানা কিন্তু তার সমস্ত শরীর দিয়ে পানি শোষণ করে। আবার পানির নিচে যে বিভিন্ন ধরনের গাছ দেখা যায়, পানির নিচে যে বিভিন্ন ধরনের গাছ দেখা যায়, ওই গাছগুলো কিন্তু তার পুরো শরীর দিয়ে পানি শোষণ করে। স্থলজ উদ্ভিদগুলো মূলরোমে মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজের দেহে টেনে নেয়। মূলরোমের প্রাচীরটি ভেদ্য, তাই প্রথমে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি প্রবেশ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি কোষের মধ্যে আন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। তার মানে এখানে বলছে কি, মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্ব তার থেকে পরিবেশের যে বাইরের যে ঘনত্ব সেটা কিন্তু কম। উদ্ভিদের মূলরোমের ভিতরের ঘনত্ব বেশি এবং বাইরের পরিবেশের ঘনত্ব কম, যার ফলে কোষের মধ্যে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে যে পানি সেটা অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের কোষের মধ্যে প্রবেশ করে। মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষরসের ঘনত্ব সমান নয়, ফলে কোষান্তর অভিস্রবণের মাধ্যমে মূলের এক কোষ থেকে অন্য কোষের পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। তার মানে কি, মূলের একটা কোষের ঘনত্ব অন্য আর একটা কোষের ঘনত্বের সাথে এক নয়। যেমন একটা কোষের ঘনত্ব কম, একটা কোষের ঘনত্ব বেশি। তার মানে যে কোষের ঘনত্ব কম সেটা প্রথমে বাইরে থেকে পানি শোষণ করে এবং ওই পানি আবার অন্য যে কোষের ঘনত্ব বেশি সেই কোষ আবার শোষণ করে। মনে করো যে এখানে দুইটা কোষ, আমি একটু চিত্রের মাধ্যমে বোঝাই। এখানে বাইরে মনে করো যে এটা মূলরোমে এখানে যে বাইরে পানি আছে এবং পানিটা এটা শোষণ করবে, কারণ এটার ঘনত্ব বেশি, এই কোষের ঘনত্ব বাইরের ঘনত্বের চেয়ে বেশি। আবার যে এই যে কোষটা আছে, এই কোষটার যে ঘনত্ব সেটা আবার এই কোষের থেকে বেশি। তার মানে এই কোষটা যে পানি শোষণ করছে সেই পানিটা আবার এই কোষটা নিয়ে নেবে। এইভাবে পানি একটা কোষ থেকে একটা কোষের মাধ্যমে যেতে থাকবে এবং পরিশেষে কাণ্ডের জাইলেম বাহিকায় পৌঁছাবে এবং জাইলেম বাহিকার মাধ্যমে পানি প্রবাহিত হয় পাতায় পৌঁছাবে। ইমবাইবিশন। অধিকাংশ কলয়েডধর্মী পদার্থই পানিগ্রাহী। কলয়েডধর্মী পদার্থ কি? কলয়েডধর্মী পদার্থ হলো স্টার্চ, সেলুলোজ, জিলেটিন ইত্যাদি। অর্থাৎ এটাকে আমরা যে ফোমের সাথে তুলনা করতে পারি। যেমন ফোম সেটা কিন্তু বাইরে থেকে শুকনা থাকে, কিন্তু ওইটাকে যখন আমরা পানিতে ভিজাই সেটা কিন্তু পানি শোষণ করে নিয়ে পুরো একেবারে অনেক ভারী এবং চুপচুপে হয়ে যায়। কলয়েডধর্মী পদার্থগুলো নেই ওইরকম, তারা যদি পানির সংস্পর্শে দেয় তারা সেই পানি শোষণ করে নেয়। উদ্ভিদে বিভিন্ন ধরনের কলয়েডধর্মী পদার্থ বিদ্যমান, যথা স্টার্চ, সেলুলোজ, জিলেটিন ইত্যাদি। এসব পদার্থ তাদের কলয়েডধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম। কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ, যেমন কোষ প্রাচীর হলো কলয়েডধর্মী পদার্থ। কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবেশন বলে। আর শোষণকারী পদার্থটিকে হাইড্রোফিলিক পদার্থ বলে। উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়।
উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটিস্থ পানি। মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। দুটি প্রক্রিয়াই ভিন্নধর্মী। উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না। উদ্ভিদ মূলত লবণ শোষণ করে আয়ন হিসাবে। যেমন আমরা লবণ, তোমরা তো এখন পর্যন্ত হয়তো পাও নাই, আমরা লবণকে সাধারণত সোডিয়াম ক্লোরাইড দ্বারা করতে থাকি। যেমন এখানে ক্লোরিন আয়ন হিসেবে উদ্ভিদ শোষণ করে, বা অন্য কোনো একটা আয়ন হিসেবে উদ্ভিদ লবণ শোষণ করে। সে সরাসরি লবণ বা লবণের অণু শোষণ করতে পারে না। লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়। উদ্ভিদে মাটির রস থেকে খনিজ লবণ শোষণ দুইভাবে সম্পন্ন করে। একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ এবং অন্যটি হচ্ছে সক্রিয় শোষণ। এখানে নিষ্ক্রিয় শোষণ কি? উদ্ভিদ মূলদ্রম দ্বারা কোনো রকম বিপাকীয় শক্তি খরচ ছাড়াই স্বাভাবিকভাবে ব্যাপক নিয়মে আয়ন শোষণ করতে পারে। এটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। যেমন এখানে যে মূলদ্রম অঞ্চল আছে, এখানে মনে করো যে একটা আয়ন আছে, এখানে একটা আয়ন আছে। এটা এটার এটা উভয় পাশে যে ঘনত্বের যে পার্থক্য আছে, এই পার্থক্যের কারণে বাইরের এই আয়নটা উদ্ভিদের মধ্যে এমনিতেই প্রবেশ করে। এটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। এক্ষেত্রে উদ্ভিদের কোনো কাজ করতে হয় না, বাইরে থেকে এমনি অটোমেটিকভাবে উদ্ভিদের ভিতরে আয়ন প্রবেশ করে। এবং অন্য আরেকটি আছে সক্রিয় শোষণ। এই সক্রিয় শোষণের জন্য উদ্ভিদকে নিজস্ব বিপাকীয় শক্তি খরচ করতে হয়। এক্ষেত্রে যদি উদ্ভিদ লবণ শোষণ করতে যায়, তার নিজস্ব বিপাকীয় শক্তি খরচ করে তার লবণ শোষণ করতে হবে। এটাকে সক্রিয় শোষণ বলে। প্রস্বেদন বা বাষ্পমোচন। প্রস্বেদন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আমরা পূর্বের পাঠে জেনেছি উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য। তাই উদ্ভিদ মূলদ্রমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করে। শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। উদ্ভিদের দেহ অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির এই নির্গমনের প্রক্রিয়াকে প্রস্বেদন বা বাষ্পমোচন প্রক্রিয়া বলে। প্রস্বেদন সাধারণত পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। পত্ররন্ধ্র কি? পাতায় এই যে একটা পাতায় যদি আমরা জুম করে দেখি তাহলে এমন একটি দেখা যায়, এটা হচ্ছে মুখ। এইটার মাধ্যমে বাষ্পমোচন বা পানি বাইরে বের করে দেয়। এটা বন্ধ হয় আবার খুলে, যখন খোলা থাকে তখন এইটার মাধ্যমে পানি বাইরে বেরিয়ে আসে। এছাড়া কাণ্ড এবং পাতার কিউটিকল এবং কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমেই অল্প পরিমাণ পানি প্রস্বেদন হয়। প্রস্বেদন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রস্বেদন 3 প্রকার: পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন এবং ল্যান্টিকুলার প্রস্বেদন। তার মানে পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রস্বেদন হয় সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। উদ্ভিদের ত্বকের মাধ্যমে যে প্রস্বেদন হয় সেটা হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন, এবং লেন্টিসেলের মাধ্যমে যে প্রস্বেদন হয় সেটা হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। এখানে প্রস্বেদনের একটা পরীক্ষা দেওয়া আছে। যেমন আমরা যদি দুইটি গাছ, আমি সহজভাবে বুঝাইতে, যদি আমরা দুইটি গাছ টবে লাগাই, একটা গাছ, এখন এই গাছটিকে যদি একটা পলিথিন দিয়ে পুরোপুরি বেঁধে দিই, তাহলে দেখা যাবে কিছুদিন পর এই পলিথিনের গায়ে ছোট ছোট ভিতরের দিকে ছোট ছোট পানির বিন্দু জমছে। এই উদ্ভিদ যে পাতা, লেন্টিসেল এবং ত্বকের মাধ্যমে যে প্রস্বেদন হয়, পানি বের করে দিছে, এই পানিগুলোই মূলত পলিথিনের গায়ে জমছে। এটা তো প্রস্বেদনের একটা পরীক্ষা। এবার প্রস্বেদনের গুরুত্ব। উদ্ভিদের জীবনে প্রস্বেদন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রস্বেদনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে। আপাত দৃষ্টিতে প্রস্বেদনকে উদ্ভিদের জন্য ক্ষতিকর বলে মনে হয়, এই জন্য এটিকে নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে। তবে প্রস্বেদন উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রস্বেদনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত থাকে। প্রস্বেদনের ফলে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোষরসের ঘনত্ব বৃদ্ধি অভিস্রবণ প্রক্রিয়া সহায়ক হয়ে উদ্ভিদের পানি এবং খনিজ লবণ শোষণে সহায়তা করে। এবার অভিস্রবণ আমরা যে তখন বলছিলাম যে একটি কোষ থেকে অন্য কোষের, যেমন এই কোষের ঘনত্ব কম, এই কোষের ঘনত্ব বেশি, ফলে এই কোষের পানি অভিস্রবণ প্রক্রিয়ায় অন্য এই পাশের কোষে প্রবেশ করবে। এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। এভাবে অভিস্রবণ প্রক্রিয়া সহায়ক হয়ে উদ্ভিদকে পানি এবং খনিজ লবণ শোষণে সহায়তা করে। এটি উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখে। প্রস্বেদনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানির সরবরাহ সম্ভব হয়।
পাতায় প্রশোধনের ফলে জাইলেম বাহিকায় পানির যে টান সৃষ্টি হয় তা মূলরোম কর্তৃক পানি শোষণে এবং উদ্ভিদের শীর্ষে পানি পরিবহনে সহায়তা করে। উদ্ভিদে প্রশোধন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ শ্বসনের মতোই পরিবেশে যথেষ্ট ভূমিকা রাখে, যেমন পানি চক্রে বাষ্পীভবনে অর্থাৎ ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে স্থলজ উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া ভূমিকা রাখে। প্রশোধনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায়, যা বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করে। তার মানে উদ্ভিদে যে প্রশোধন হয় এবং এর ফলে যে পানি বাইরে নির্গত হয় তাও বৃষ্টিপাত ঘটানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক। এবার পানি এবং খনিজ লবণের পরিবহন। আমরা জেনেছি উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে। এই পানি এবং খনিজ লবণের দ্রবণকে কাণ্ড এবং শাখা প্রশাখার মাধ্যমে পাতায় পৌঁছানো দরকার, কারণ পাতায় প্রধানত এগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির রসদ হিসেবে ব্যবহার করবে। উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত পানি এবং খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। শোষণের মতো পরিবহন পদ্ধতি উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাইলেম এবং ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদে পরিবহন ঘটে। তার মানে উদ্ভিদের প্রধান পরিবহন টিস্যু হলো জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবহিত হয়। এক্ষেত্রে জাইলেমে কেবল একমুখী সংবহন সম্ভব, যেমন জাইলেম মূলরোম থেকে পানি বা খনিজ লবণ নিয়ে সেটি পাতায় পৌঁছে বা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়, কিন্তু এটা উদ্ভিদের বিপরীত দিকে জাইলেম বিপরীত দিকে পরিবহন করতে পারে না, যেমন এদিকে পরিবহন করতে পারবে না। কিন্তু ফ্লোয়েমের ক্ষেত্রে দেখা যায় ফ্লোয়েম যেমন এই উপর দিকে এদিকে পরিবহন করতে পারবে, তেমনি উদ্ভিদের নিচের দিকেও সমানভাবে পরিবহন করতে পারবে বা খাদ্য এবং পানি পৌঁছে দিতে পারবে। উদ্ভিদের মূলরোম দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়া এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় এবং সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয় জাইলেম টিস্যুতে পৌঁছায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহের রসের ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে, তার মানে জাইলেমে কেবল ঊর্ধ্বমুখী পরিবহন হয় এবং ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্য রসের উভমুখী পরিবহন করতে, অর্থাৎ পাতায় যে খাদ্য তৈরি হয় তা উদ্ভিদের উপরেও পৌঁছাইতে পারে এবং উদ্ভিদের নিচের দিকেও পরিবহন করতে পারে। উদ্ভিদে সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকেই বুঝিয়ে থাকে। এখানে একটা ছোট্ট পরীক্ষণ দেওয়া আছে, যেটা পেপারোমিয়া উদ্ভিদের পরীক্ষণ। পেপারোমিয়া উদ্ভিদটা খুবই স্বচ্ছ, আশেপাশে দেখা যায় পেপারোমিয়া উদ্ভিদ। এটাকে যদি আমরা একটা রঙিন পানির মধ্যে রাখি, সেটা রঙিন পানি শোষণ করে নেবে এবং সেটা বর্ণিল বা লাল রঙের বা যে রঙের পানিতে রাখবো সেই রঙের আকার ধারণ করবে। এটা উদ্ভিদের পরিবহনের একটি পরীক্ষা। এই পরীক্ষাটা তোমরা চাইলে করে দেখতে পারো। এই পরীক্ষাটা তোমাদের কোনো ক্লাস টেস্টে আসার কোনো সম্ভাবনা নাই, এটা না দেখলেও হবে। তো ধন্যবাদ সকলকে।